सिंदूर लाल चढ़ायो अच्छा गजमुख को, चोंदिल लाल विराजे सुत गौरी हर को, हाथ लिए गुड़ लड्डू साई सुरवर को। নেয়াপাতি না, অনেকটা যেন বাঙালি ময়রার ভুঁড়ি, বেশ একটা সুখী সুখী চেহারা, ছড়ার ছন্দে তাই তিনি গণেশ দাদা পেট্টি নাদা। সেই গণেশই এখন গণপতি বাপ্পা মৌরিয়া, অতিকায় জয়দেব জয়দেব জয় মঙ্গল মূর্তি। কুমারটুলিতে বিক্রি বাটার বাজারে বিশ্বকর্মাকে অনেকটা পিছনে ফেলে দিয়েছেন গণেশ। আজ থেকে 2-3 বছর আগে যে চাহিদা ছিল তার থেকে এখন 10 গুণ গণেশ সারা কুমারটুলি জুড়ে তৈরি করা হয়। এখন তো মানে বাস স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড সব জায়গাতে, বাড়ি ঘর সব জায়গাতে পুজো হচ্ছে, কোনো জায়গা বাকি নেই। বিশ্বকর্মা পুজো যেমন কমছে, বিশ্বকর্মা হবে না বললেই চলে কুমারটুলিতে, গণেশ দ্রুত হারে বাড়ছে। কলকাতা শহরের পাড়ায় পাড়ায়, মোড়ের মাথায়, গলি তোষ্য গলিতে ইদানিং বারোয়ারি গণেশ পুজোর হিড়িক। প্যান্ডেলের ছাদ ছোঁয়া বিশাল আকারের মূর্তি, যেন দেবতা কি ছিলেন আর কি হইলেন। গণেশের আশা এখানে দুর্গার সাথে পৃথক কোনো আমরা তার সত্তা পাচ্ছি না। এখন যেটা করছে গণেশ পুজো, এটা হলো পুরোপুরি বম্বের বলিউডের কপি। ব্রাহ্মণ্য হিন্দু ধর্ম পঞ্চদশ শতাব্দীর, চতুর্দশ শতাব্দীর থেকে, পঞ্চম শতাব্দীর থেকে এখানে আসছিল, তার প্রভাব বিস্তার করছিল। তার সাথে সাথে তারা তখন পৌরাণিক দেবদেবী আনতে আরম্ভ করল, শিব, দুর্গা ইত্যাদি। শিব দুর্গার গল্প করতে গেলে গণেশ এসে যায়, কার্তিক এসে যায়। অতএব গণেশ কার্তিক আলাদাভাবে আসে না এখানে। সত্যি কথা বলতে গণেশ কার্তিক পৃথকভাবে কিন্তু পূজিত হয়। দক্ষিণ ভারতে কার্তিক স্কন্দম বা স্কন্দ পুরাণম, স্কন্দমের ওপর নাম করে, যাকে তারা মুরুগন বলে। আর একদিকে গণেশকে পুজো করা হয় পশ্চিম ভারতে। পশ্চিম ভারতের জঙ্গলে হাতির যেখানে বিশাল প্রভাব ছিল, কোনো একটা সময় কোনো একটি জাতি হাতি পুজো করত, ধরেই নেওয়া যায়। সে হাতি পুজোকে হিন্দু ধর্ম নিজের করতে গিয়ে পৌরাণিক গল্পর মধ্যে তাকে আনা হলো। হাতি পুজোর আমরা খুব একটা পূর্বাঞ্চলে পাই না। একটা জায়গায় একটু নিদর্শন পাই, সেটা হচ্ছে উড়িষ্যার হাতি গুম্ফা বলে ওরা যে গুহায়, সেখানে সেটা নামে শুধু। বাঙালি কি তাহলে কখনোই গণেশ পুজো করতো না? পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়ায় ডাক পড়ত গণেশের। ছোটখাটো মূর্তির কদর ছিল ব্যবসায়ী বাড়িতে। খাতার শুরুতে লেখা হতো গণেশায় নমঃ, কেননা বাঙালির কাছে গণেশ সৌভাগ্যের প্রতীক। আবার গণেশ উল্টানোর সঙ্গে তার বহুদিনের পরিচয়। পালেদের ভাস্কর্যে কিছু গণেশ পাওয়া যায়, কিন্তু পালের ভাস্কর্য যে বাড়িতে বাড়িতে পুজো হতো আমার বিশ্বাস হয় না। কারণ একটি মূর্তির যা দাম, তাতে 10টা গ্রাম কেনা যায়। অতএব ওই মূর্তি পুজো হচ্ছে, পূজিত করার জন্য মূর্তি, আমার বিশ্বাস হয় না। কিছু ধনী ব্যক্তির বাড়িতে থাকলেও থাকতে পারে। বাংলায় পুজো হয় সপরিবারে দুর্গা। এটা হলো বাংলার বৈশিষ্ট্য। এই সপরিবারে দুর্গার আদি মূর্তি প্রায় পাওয়া যায় না। ত্রয়োদশ চতুর্দশ শতাব্দী কুমিল্লাতে একটা মূর্তি পাওয়া গিয়েছিল, যেখানে দেখা গেছে পাশে 2 সন্তান। বম্বের বলিউড বা হিন্দি সিনেমার বিশাল প্রভাব যেটা রাখতে পেরেছে সর্বভারতীয় স্তরে, তার মধ্যে নতুন নতুন কিছু পুজো ঢুকিয়েছিল। মাঝে একটি সিনেমা, সেটা আবার রিপিট হয়নি দেখলাম, সেই সিনেমাটা 60-এর দশকে খুব নাম করেছিল, সন্তোষী মা। হঠাৎ কথা নেই, বার্তা নেই, পুরাণে নেই, কোথায় এটা নেই, ওটা নেই, বেদে নেই, তাকে নিয়ে সন্তোষী মাকে নিয়ে একটা সিনেমার পরে সেই নিয়ে বাড়াবাড়ি আরম্ভ হলো। আবার বাংলা সিনেমার জয় বাবা তারকনাথ দেখে তারকনাথ শুরু হয়ে গেল। এইভাবে কিন্তু বম্বে সিনেমার যে সবচেয়ে বেশি প্রভাব যেটা রেখেছে বাঙালি সভ্যতার উপরে বা বাঙালি বা অন্যান্য সভ্যতার উপরে, সেটা হচ্ছে 1 নম্বর দেওয়ালিটাকে বড় করা,
দু নম্বর গণেশ পুজোটাকে নিয়ে অনেক কিংবদন্তি, অনেক রহস্য, অনেক চাঞ্চল্য, অনেক মজা তৈরি করা। ফাইটিং চলছে গণেশ পুজোর মাঝে, গণেশ গণপতি বাপ্পা মোরিয়া সব বাঙালি বলতে পারে। তো গণেশকে এনেছে, সাথে এনেছে ধনতেরস। আগে বাঙালির ধনও ছিল না, তেরসও ছিল না, এখন ধনতেরস শুরু হয়ে গেছে। আর এখন দেখা যাচ্ছে বাঙালি বিয়ের আগে আমি কার্ডে পাচ্ছি যে সঙ্গীত হবে। গণেশ টকিজ ঝাঁপ ফেলেছে বহুদিন। একসময় গণেশ পায়নি মজে থাকা বাঙালি এখন সিদ্ধি লাভের খোঁজে। প্রণামীর বাক্স আর ভোট বাক্স মিলেমিশে একাকার। হোলিকা দাহন, রামনবমী, হনুমান জয়ন্তী, ধনতেরাস, শ্রাবণ মাসের সবুজ চুরি এখন নতুন বাঙালির নতুন হুজুগ। গণেশ জির পুজো আমরা প্রত্যেক দিনই নিজ নিজ মতো বাড়িতেও করি, কোথাও বেরোনোর আগে। এই প্রশ্ন না তাদেরকে জিজ্ঞেস করতে হবে। তারা বলছিল না যে এখানে বাংলায় পুজো হয় না, আর এখন সাংবাদিক হিসেবে আপনি বাধ্য হচ্ছেন জিজ্ঞেস করতে যে এত পুজো হচ্ছে কেন। ফলে আমরা এটুকুই বলি, মানুষের আস্থার জায়গা, পুজো করতে চাইছেন, পুজো হবে। এখন যারা শাসন করছেন, তাদের আগেকার যারা শাসন করছিলেন তাদের একটা ত্রিকোণিক একটা পিরামিডের মতন তাদের একটা কাডার স্ট্রাকচার ছিল, কাডার কাঠামো ছিল। পাড়ার যুবকরা যারা অনেক সময় পাড়ার মোড়ে বসে গল্প টল্প করতে বা পাড়ার ক্লাবের লাইটের তলায় ক্যারাম খেলতো, এই যে গ্রুপগুলো, গোষ্ঠীগুলো, এইগুলো মমতার দিকে যেতে আরম্ভ করলো। আর মমতা বুঝলো এর মধ্যে একটা যুব শক্তি পাবো। এই দুই শক্তির সমন্বয় থেকেই তার তৃণমূল স্তরের শক্তি, এটা প্রথমে বুঝে নিতে হবে। আর এই শক্তিকে তুষ্ট করতে রাখতে গেলে, এই শক্তিকে খুশি রাখতে গেলে তাদের কিছু খেতে দিতে হয়, তাদের কিছু ব্যবস্থা করে দিতে হয়। তার মধ্যে উনি পুজোর ওপর, দুর্গা পুজোর ওপর এত বড় একটা সরকারি নীতির সাথে দুর্গা পুজো মিলিয়ে দিলেন। এই পুজোগুলোর মাধ্যমে তিনি তার সংগঠনটিকে আরও সংঘবদ্ধ করছেন। গণেশ আর রামকে টানতে পারলে একটু উত্তর ভারতীয় ব্যবসায়ীরা তারা খুব তুষ্ট হন, তারা খুশি হন, তাদের কাছে কিছু সাহায্যও পাওয়া যায়, তাদের সাথে একটা বন্ধুত্বর সৃষ্টি করে। এইগুলো করি, সবকটার পেছনেই একটা কারণ আছে।